আসসালামু আলাইকুম, আমি সাইফুল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার্স স্পোর্টস অ্যানালিটিক্যাল শোতে, পাওয়ার্ড বাই র্যাবিট হোল। আজকে আমাদের সঙ্গে আছেন বরাবরের মতোই রফিকুল্লাহ রোমেল ভাই। রোমেল ভাই কেমন আছেন? হ্যাঁ, ফ্যান্টাস্টিক। রোমেল ভাই, আপনাকে পেয়ে আমরা খুবই খুশি যে আপনি একজন ফুটবল যোদ্ধা। তো রাউন্ড অফ 32 নিয়ে আপনি কি ভাবছেন? যে অলরেডি তো ম্যাক্সিমাম টিমই সিলেকশন হয়ে গেছে, আর অল্প কিছু ম্যাচ বাকি আছে। রাউন্ড অফ 32 প্রথম ম্যাচটা হবে সাউথ আফ্রিকা এবং কানাডা, স্বাগতিক কানাডা। রাইট। সো সাউথ আফ্রিকা কানাডা দিয়ে আমরা শুরু করতে পারি। সাউথ আফ্রিকার এই যে উত্তরণটা, এটা তো খুবই সারপ্রাইজিং, একটু খুবই আনএক্সপেক্টেড। মানে এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম যে বেশিরভাগ ক্ষেত্রেই সবাই ভালো শুরু করে, সেই ভালো শুরুটা ধরে রেখেছে। কেপ ভার্দে 3টা ড্র করেছে, অপরাজিত। আরও অনেক টিম আছে। সাউথ আফ্রিকার শুরু হয়েছিল পরাজয় দিয়ে, এবং সেকেন্ড খেলার পরেও আসলে বোঝা যায় নাই যে ওরা, এবং দে বিট সাউথ কোরিয়া অ্যাকচুয়ালি, মানে ওয়ান অফ দ্য এশিয়ান। এটা কি আসলে ওদের ডিফেন্সিভ পাওয়ার নাকি কি কারণে ওরা ওভারকাম করতে পারলো? পার্টিকুলার ওই খেলাটাতে তো শুরুতেই গোল পেয়ে গেছে, শুরুতে গোল পেয়েছে, দক্ষিণ কোরিয়ার সাথে। সো গোলটাকে অনেকক্ষণ ধরে ডিফেন্ড করছিল। আর সাউথ আফ্রিকা খুব জমাটি মিড নিয়ে খেলে, মানে অ্যাট টাইমস ওরা একদম 3-5-2 বা 3-6-1 হয়ে যায়। ওদের বেশিরভাগ খেলোয়াড় কিন্তু ঘরোয়া লিগ থেকে আসে, আনলাইক দি আদার নর্থ আফ্রিকান কান্ট্রি বা আফ্রিকান যে কান্ট্রি আছে যারা ফ্রান্সে বিভিন্ন জায়গায় থাকেও, শুধু যে লিগ খেলছে তা না। কিন্তু সাউথ আফ্রিকা, আপনি ঠিকই বলেছেন, খুবই দে আর আনলাইক দি আদার, একদম ডোমেস্টিক্যাল। প্রায় 3 জন ছাড়া প্রায় সবাই ডোমেস্টিক লেগ থেকে আসছেন। বাট যে আমরা যে আলাপটা করছি, কানাডা খুবই ভালো খেলছে। কানাডা ওয়াজ ভেরি প্রমিসিং। মানে আমরা আগে সত্য আলাপ করেছি, ডেভিড স্পেরা খুব ভালো করছে। কানাডার কোচ কিন্তু হেজেমার্কস আপনার প্রেসিং এর ওয়ান অফ দা মাস্টার। হ্যাঁ, এবং ওদের খেলা এটা দেখা যাচ্ছে যে ওরা কিন্তু খুব বেশি বল পজিশন থাকে না। হ্যাঁ, বল অফ ফিল্ডে খেলতে চায়, বল রাখতে চাচ্ছে না, কিন্তু প্রেস করে অনেক বেশি স্পিড আছে, কাউন্টারও খুব স্ট্রং করে। সো সাউথ আফ্রিকার জন্য খেলাটা খুব ইজি হবে না আমার কাছে মনে হয়। এবং ইউ আন্ডারস্ট্যান্ড, কানাডার জন্য ভালো হইতো চ্যাম্পিয়ন হতে পারলে। হ্যাঁ, কিন্তু খেলাটা মনে হয় কানাডায় হচ্ছে না খুব সম্ভবত। বাট এনিওয়ে, বাট স্টিল তাদের আমি as a team they are doing pretty well. সাউথ আফ্রিকার সাথে আমি কানাডাকে কিছুটা এগিয়ে রাখবো। আর ওদের যে ডিফেন্ডার গ্লাসগো রেঞ্জার্সের কর্নেলিয়াস ভালো খেলছে, খুব ভালো ফর্মে আছে, এবং এরিয়ালও আসলে খুব ভালো। সো কর্নার বা অন্য স্পটগুলোকে কনভার্সন করার চান্স অনেক বেশি থাকবে আসলে। এরপরে তো আসবো যে ব্রাজিল জাপান, এটা তো খুবই একটা ট্যাকটিক্যাল লড়াই হবে। এটা নিয়েই সবখানে আলোচনা হচ্ছে আসলে, যে মানে আমরা যেখানেই যেই শো দেখতেছি বিভিন্ন জায়গায়, যে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে। আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে গেছে, সেটা একটু পরে আপনার মুখ থেকে আমরা শুনতে আগ্রহী হব। ব্রাজিল জাপান খেলাটা আসলে আমার মনে হয় খুব কন্টেস্ট হবে। It will be a keenly contested match. জাপান তো ট্রানজিশনালি খুব ভালো খেলে, যারা উইং এ থাকে তারা কিন্তু ভিতরে ঢুকে স্ট্রাইকিং পজিশনে চলে যাচ্ছে। সো ওদের আসলে 3টা মিড, উইদাকে দেখেছেন যে স্ট্রাইকার থেকে সে আবার কিন্তু উইং এ চলে আসে, এবং তখন আপনার কামাদা করছে। ও সেদিনের যদি একটা এক্সাম্পল দিব, যে সেদিন লাস্ট খেলা যে গোলটা তারা করেছে আসলে সুইডেনের সাথে, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক টিম ওয়ার্ক ছিল। এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দা ফ্যান্টাস্টিক টিম ওয়ার্ক, মানে স্পিডি টিম, খুবই স্পিডি, ওয়ান টাচ ফুটবল, একটা পাস, একদম ক্লিনিক্যাল ফিনিশ। সো জাপান আসলে যেটা করবে, আপনি এক্স্যাক্টলি ঠিক বলেছেন, জাপান উইল মানে সারপ্রাইজ ব্রাজিল উইথ স্পিড। এবং ওদের এই 4-3-3 ফরমেশনের মিড 3 আর সামনে 3 মিলে আসলে একটা মানে জোনাল পজিশন ফুটবল হয়ে যায়। ব্রাজিলের জন্য প্রবলেমটা হতে পারে বলে মনে হচ্ছে, যে ব্রাজিল এখন পর্যন্ত কিন্তু ভিনি কুইনা ওয়াজ প্লেইং ওয়ান্ডারফুল। এবং আপনার কি মনে হয় যে ব্রাজিল দলে শুরু থেকে চেপে ধরা উচিত ভিনি বা কুনার মাধ্যমে? আগে যদি গোলটা বের করতে পারে, মানে সেটাই বলতে তাহলে কিন্তু প্রেসারটা কমে যাবে। সেটাই বলতে যাচ্ছি, যে চেপেটা ধরবে কিভাবে আসলে। কারণ ওদেরকে কিন্তু আপনি এবার খেলতে দিলেও আপনাকে ট্রানজিশনালি বিট করে ফেলবে। স্কটল্যান্ডের সাথে হয়তো চেপে ধরতে পেরেছে, হাইতির সাথে ব্রাজিলের খেলাটাকে আলোচনায় আনতে চাচ্ছি না, কিন্তু জাপানের সাথে দিস উইল নট বি ইজি। এই কারণে বিকজ দেখে এখন পর্যন্ত মনে হচ্ছে যে ক্যাসিমেরো এবং পাকেতা আসলে ঠিকঠাক খেলতে পারছেন না। ক্যাসিমেরো যদিও ম্যানচেস্টার ইউনাইটেডে উনি ফ্যান্টাস্টিক একটা সিজন কাটিয়েছেন, কিন্তু ওনার বল রিকভারি করেছে, বাট ওনার রিকভারি হচ্ছে না আসলে। মানে উনি তো ডিফেন্সিভ মিড, সো ওর যে সমস্যাটা হচ্ছে রিকভার করতে পারছে না। একবার যদি স্পিডে জাপানের সাথে পিছনে পড়ে যায়, ডিফিকাল্ট হতে পারে। প্যাকেতা ইমপ্রুভিং,
বাট অনেক ভুল ভুল পাস টাস দিচ্ছে, লাস্ট খেলাতেও কারণ মিডে কিন্তু কামাদা এবং আপনার দোয়া এটা কিন্তু মোর ক্রিয়েটিভ এবং কামাদা দোয়া কন্টিনিউয়াসলি সাইড চেঞ্জ করে খেলতেছে। সো ওদেরকে যদি চেজ করতে হয় এই স্পিডে আসলে ক্যাসিমার এবং পাকেদের জন্য ডিফিকাল্ট হইতে পারে। আর ব্রাজিলের আরেকটা প্রবলেম হচ্ছে উইং। সো যদিও ডানিলো খেলা উইং ব্যাক থেকে লাইক আপনার যে ডানিলো বা ডগলাস সান্তোস যারা আছে তারা যদি আসলে একটু শেপে চলে আসে বা একটু ডিফেন্সের লাইনে থাকে তাহলে কিন্তু জাপানের যে উইং থেকে বা মিড থেকে ভিতরে ঢোকার যে চান্সটা ওই জায়গাটা কি ব্লক করার কি কোনো আপনি দেখছেন যে সেটা কি ব্রাজিল দেখছি না আসলে, কারণ ডানিলোর ডিফেন্সিভ কন্ট্রিবিউশন অনেক বেটার, লাস্ট খেলায় খুবই ভালো ছিল। কিন্তু আপনি যদি যে কোনো মানে একদম ফার্নিশড টিমগুলাকে দেখেন উইং থেকে কিন্তু প্রচুর সাপোর্ট আসে। মরক্কোকে দেখেন যে খেলাটা আসলে হাকিমি দিচ্ছে, সো ডানিলোর সাইড থেকে কিন্তু ওই কন্ট্রিবিউশন এখন পর্যন্ত নাই। সো এবং আরেকটা প্রবলেম হচ্ছে ডান দিকে যেহেতু রাফিনিয়া নাই, লাস্টের খেলায় রায়ান ভালোই খেলেছে, যদিও খুবই একটা একদম ইজি চান্স মিস করে ফেলেছে। ওর স্পিড আছে কিন্তু ওকে তো আসলে ব্যাক দিতে হবে, সে এখনো অ্যাকোমোড মানে এখনো করতে পারে নাই। সো বন্ডিংটা সো আমার কাছে মানে জাপান তো আসলে খুব ট্যাকটিক্যালি খেলবে, ব্রাজিলের জন্য খেলাটা খুব ডিফিকাল্ট। মরক্কোর সাথে ফার্স্ট খেলা ছিল বাট ওখানে যে সমস্যাটা হয়েছে, সো এই ক্ষেত্রে ব্রাজিলকে উইন করতে হলে আসলে ম্যাজিক লাগবে, ওই একটা ভিনি ম্যাজিক বা কুইনা এরকম। গুইমারেস খুব ভালো খেলতেছে। টকিং অ্যাবাউট ব্রাজিল মিড, গুইমারেস ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক। ও খুব ভালো, কিন্তু ওর পক্ষে একা আসলে এই পুরা মিড। জাপানের পক্ষে কি এনরিক কি কিছু করতে পারবে? মানে আপনার কি মনে হয়? এনরিক উইল প্রবাবলি কাম অ্যাজ এ সাবস্টিটিউট, কারণ আনচেলত্তি এখন পর্যন্ত যেটা করছে, কারণ যেটা বললাম যে জাপান কিন্তু শেষের দিকে গোল দিয়ে পরে বড় দলগুলোকে হারিয়ে সেটা করতে পারে। বাট ব্রাজিলের সবচেয়ে বড় সুবিধাটা বলি সেটা হচ্ছে ফুটবল তো গোলের খেলা, গোল তো দিতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো এখন পর্যন্ত মার্কুইনোস আর গ্যাব্রিয়েল খুব সলিড, মানে গোল খেয়ে গেছে। আমার যেটা মনে হচ্ছে যে ওরা যদি একটু রাফ খেলে, মিড থেকে যদি একটু ফাউল করে আপনি যদি স্টপ করতে পারেন, আবার গ্যাব্রিয়েল বা মার্কুইনোস যদি একটু বল উড়িয়ে মারে বা লিথালি খেলে, তাহলে কিন্তু খেলবে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। বাট এখন পর্যন্ত আসলে ওরা খুব সলিড, মানে এরিয়াল ডুয়েল বলেন, একদম ফার্স্ট টাইম ট্যাকল বলেন, বল রিকভারি বলেন, খুব ভালো। আর জাপানের প্লেয়াররা দেখতে ছোট কিন্তু মানে ও খুবই অ্যাজাইল, কিন্তু মানে ও কিন্তু হল্যান্ডের সাথে সেকেন্ড গোলটা নিশ্চয়ই মনে আছে, ওরা সেট পিস থেকে গোল করছে, কিন্তু লাভ দিয়ে ভ্যান ডাইক আর ইয়ার মাঝখান দিয়ে লাভ দিয়ে গোল করছে। সো এই খেলাটা আসলে খুব ইজি হবে না ব্রাজিল ফ্যানদের জন্য। আই থিংক ফিঙ্গার ক্রস, মানে আমার প্রেডিকশন ব্রাজিলের সুবিধা হলো আবার জাপানকে হারাতে পারলে দে উইল গেট সাম মোমেন্টাম। হ্যাঁ সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, বাট এই খেলাটা এক্সট্রা টাইমে গেলেও যাইতে পারে। আর আরেকটা হচ্ছে যে ভিনিসিয়াসের সঙ্গে যেমন আপনি আর্জেন্টিনার মেসিকে দেখেছেন, আলমাদা এবং বাম প্রান্ত থেকে মেদিনা, ফাকুন্দো মেদিনা, ওরা কিন্তু একটা লিঙ্ক প্লে করেছে। হ্যাঁ সেটাই ব্রাজিলের কিন্তু এখানে যেহেতু উইং ব্যাকের একটু কম সাপ্লাই আসতেছে, বাট এরা ইকুইপড। আপনার গুইমারাসকেই কিন্তু আসলে লিঙ্ক প্লেটা করতে হচ্ছে ভিনিসিয়াসের সাথে। ড্যানিলোর খেলা তো আমরা ইভেন্টাসে দেখেছি, সো হয়তো একটু মানে এই মুহূর্তে ফর্মে নাই, বাট অ্যাবিলিটি আছে। সো যেটা হয় বিগ প্ল্যাটফর্মগুলোতে সময়ের সাথে সাথে কিন্তু বিগ টিমগুলো পারফর্ম করা শুরু করে। সো যদি ড্যানিলো ওই শেপে চলে আসে, অফকোর্স হি হ্যাজ দ্যাট অ্যাবিলিটি, তাহলে আবার খেলা অন্যরকম হয়ে যাবে। আর ডিফেন্সে থাকবে যে ক্যাসিমিরো যদি বদলি হয়ে আবার ফ্যাবিনো আসে, ফ্যাবিনো কিন্তু ডেফিনেটলি জাপানকে প্রোটেক্ট করার কথা না। মানে আমি এই অনেস্টলি এই ব্রাজিল টিমে কাউকে দেখছি না মানে ওই জায়গাটা থেকে আর কি। সো এটা যদি অ্যাডারসন আসে বা এরা কি কম্প্যাক্ট করতে পারবে ইভেন সেকেন্ড হাফে, বলা খুব মুশকিল। একটা ফর্ম জাপান কিন্তু ভয়ঙ্কর সেই সেকেন্ড হাফ। আপনি তো 3টা খেলা খেলে ফেলছেন, এখন এখানে যারা 3টা খেলা খেলে ফেলছে এই সেটআপের বাইরে যদি নতুন প্লেয়ারকে আনতে যান, হঠাৎ করে ওদের জন্য অ্যাডাপ্ট করা ডিফিকাল্ট, যেটা আসলে জাপানের সুবিধা। যদি খেয়াল করে দেখেন একদম হুবহু একই সেটআপে কিন্তু 3 খেলা খেলে বের হয়ে গেছে। সো মনে হয় ভাই নেদারল্যান্ডস মরক্কো নিয়ে কি ভাবছেন? এটা প্রবাবলি দ্য সেকেন্ড ম্যাচ, যেটা আমার কাছে এখন পর্যন্ত মানে অলমোস্ট ইকুয়াল ব্যাটল, অলমোস্ট ইকুয়াল এবং এটাও টাফ হবে। মানে নেদারল্যান্ড 10 গোল করেছে, ফরমেশন কিন্তু একই রকম 4-2-3-1। হ্যাঁ 4-2-3-1 খেলছে নেদারল্যান্ডস। তো মানে এই কোমেনের আন্ডারে একটা সময় 4-3-3 খেলতো, কিন্তু এখন আসলে ওই সেটআপটা নাই। কিছু প্লেয়ার, জ্যাভি সিমন্স ইনজুর্ড হয়ে গেছে, তারপর রাইট ব্যাকে গাভার্নবাচ আসলে ওর স্পিডটা মানে ওর ওই ধারটা আসলে বোঝা যাচ্ছে না। সো টিমবারকে এখানে নেদারল্যান্ড খুব বিগ টাইম মিস করতেছে। নেদারল্যান্ডের সবচেয়ে বড় ঝামেলাটা হইতেছে সামনে ডান দিকে মালেন, মানে অন্য এই 4-2-3 যে ডান দিকটা, এই ডান দিকে আসলে এই
এই সাইডটা আসলে ক্লিকই করে নাই, শুরু থেকে ক্লিক করে নাই। সামারভিল প্রত্যেকটা খেলাতেই নামতেছে, আমার দুইটা তো গোলও করছে, এবং অন্যান্য খেলাগুলোতে রবারিও আসলে ভালো খেলেছে। ওই আসলে মেইন ইনক্লুশনটা, এই ট্যাকটিক্যাল সুইচ ওভারটা খুব ভালো হয়েছে, মানে একটা প্রপার 9 স্ট্রাইকার চলে আসাতে নেদারল্যান্ডের জন্য খুব ভালো হয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় মালেনের জায়গায় ডামফ্রিজ যদি রাইট উইঙ্গার খেলে আর এদিকে যদি টিম্বার রাইট ব্যাকে খেলে তাহলে কি টিম্বার তো মানে নাকি ইনজুর্ড? মেইন টিম্বার তো নেই, মানে জুরিয়ান টিম্বার নাই, ওর না, ভাই তো আসলে রাইট ব্যাক যেটা। হ্যাঁ, ফরমেশন চেঞ্জ করে ফেলতে হবে, সেটা খেলার অপশন ওদের আছে, নাই যে একদম না, কারণ মিকি ভ্যান্ডেনভেন্ডকে ওরা লাস্ট খেলাতে খেলায় নাই, হলুদ কার্ড, আরেকটা খেলে সাসপেন্ড হয়ে যাইতো, সো একে নামছিল খেলার জন্য, অবশ্য লেফট সাইডে খেলে। সো ও লেফট সাইডে খেলে, সো যদি আমরা ব্যাক থ্রি ফরমেশন করে ফাইট থাকতে করতে পারে। হাতও থাকতে পারে। সো বাট নেদারল্যান্ড এই চান্সটা নিবে না, মানে আমরা যেভাবে ভাবতেছি, আমার ধারণা মালেনের উপরে কোচের এখনো ভরসা আছে, বাট ওকে জ্বলে উঠতে হবে, এটা একটা কথা। আর ওইদিকে একটা বড় ডুয়েল হবে আর কি, মানে হাকিমি এবং গ্যাকপো মারাত্মক ডুয়েল হবে, এই ডুয়েলটার উপরে আসলে অনেক কিছু উই লাভ ইট, যে আসলে ওটার জন্য আমরা এবং গ্যাকপোর একটা বসে থাকবো। জিনিস যদি খেয়াল করেন, গ্যাকপো কিন্তু আসলে ট্রেল ব্যাক করে না, মানে ও দৌড়ায় এসে, মানে পিছন থেকে দৌড়ায় যে আবার ও হাকিমিকে এই সাইডে চার্জ করবে, এটা একটু কম করে। সো যেটা হচ্ছে, গ্যাকপো যদি হাকিমের কাছে বল লুজ করে আর যদি একটা কাউন্টার হয়, তাহলে আবার হল্যান্ডের কিন্তু এটা কাভার দেওয়ার জন্য ওই সাইডের প্লেয়ারদেরকে দৌড়াদৌড়ি করতে হবে। বাট তারপরেও এখন পর্যন্ত মানে হল্যান্ড, নেদারল্যান্ডস দে নো হোয়াট দে আর ডুইং। সবচেয়ে বড় স্ট্রেংথটা হচ্ছে গাভার্নবাচ এবং ফ্র্যাঙ্কি ডি ইয়ং। আচ্ছা, এখানে ফ্র্যাঙ্কি ডি ইয়ং কিন্তু বার্সেলোনা যেতে একটু বিট স্লো, হ্যাঁ, ইফ আই এম নট রং। তো এখানে কিন্তু মরক্কোর এল নাইউ বা বুয়াদ দিয়ারা কিন্তু ফার্স্ট টাইমই ক্লিয়ার করে ফেলে। আপনার কি মনে হয়, আপনার মরক্কোর সাইডটা? তো মরক্কোর আমার এই জায়গাটা মনে হয় যে বুয়াদ দি বা এল আইনু এরা কিন্তু জংকে বিটও করতে পারে, হ্যাঁ, বিট করতে পারে, সেটা সম্ভব। পেসের দিক থেকে হোক, বল ক্লিয়ারেন্সের দিক থেকে হোক, এইটা নেদারল্যান্ডসকে একটু মরক্কোর ট্রাবল দিতে পারে। বাট ওরা আবার কমপ্লিমেন্টারি ফুটবল খেলছে তো দুই দল, মানে মরক্কো খুব বেশি বল পজিশন নিতে চায় না, নেদারল্যান্ড বল পজিশন দিতে চায় না, তখন কিন্তু তাকে থামিয়ে দিবে, মিড ব্লকটা করবে, তখন বিট করতে পারে, সেটার একটা সম্ভাবনা আছে। বাট দেখেন, দিন এগেইন, মানে গাভার্নবাচ খুব স্পিডি, আর ডিফেন্সে ভ্যানাকে, এবং ওই জায়গায় হয়তো সমস্যাটা না, মেইন সমস্যাটা হচ্ছে দুইটা উইংয়ে, এই উইংয়ের সাথে ফাইটে আসলে নেদারল্যান্ড বল লুজ করলে, আর মরক্কো, আমি জানি আপনিও ভালো বলতে পারেন যেহেতু ফলো করতেছেন, মরক্কোর স্কোরিং এ বোধহয় একটা প্রবলেম আছে, মানে সাইবারি ছাড়া গত বিশ্বকাপে জিএস বা আপনার বাউফলরা গোল করেছিল, ওটা দেখতে পাচ্ছি না, কারণ লাস্ট খেলায় তো আসলে হাকিমি গোল করেছে, সো এইটা একটা ব্যাপার। বাট নেদারল্যান্ড স্লাইটলি এগিয়ে থাকতে পারে হয়তো, বাট বাকিটা দেখা যাক। এরপরে আসতে পারি যে আইভরি কোস্ট, কোত দিভোয়া এবং নরওয়ের ম্যাচটা নিয়ে যদি আপনি কিছু বলেন। যে হ্যাঁ, নরওয়ে তো আসলে লাস্ট খেলাটায় সবাইকে বসাই রাখলো, সো আমার ধারণা ও এটা কি কোনো ফিজিক্যাল ব্যাটল হতে পারে? এটা ফিজিক্যাল ব্যাটেলই হবে, মানে আমার ধারণা হিসেবে করে রাখছে যে ফ্রান্সের সাথে ড্র করলেও তো রানার আপ হইতো, সো ও ফ্রান্সের সঙ্গে তো খেললো একটা দ্বিতীয়, হ্যাঁ, মানে যদি ধরেন সবাই মিলে খেলেও ড্র হইতো, তাহলেও আসলে ও রানার আপই হইতো। তো ও একেবারে ফ্রেশ মাইন্ডে চিন্তা করছে যে কোট ডিভোয়ারের সাথে আইভরি কোস্টের সাথে খেলতে হইলে কি করতে হবে, সো এই কারণে সব প্লেয়ারকে রেস্ট দিয়ে দিচ্ছে, কাউকে নামায় নাই। এবং আমার কাছে এখানে মনে হচ্ছে কোট ডিভোয়ারের কিন্তু একটা, মানে জার্মানির খেলাতে এটা খুব স্পষ্ট দেখেছি, ওর ডিফেন্স কিন্তু মানে খুব সিলি মিস্টেক করে, অনেকগুলো বল ভুল পাস দিয়ে দিছে, খুব কনফিডেন্ট না। জার্মান কোট ডিভোয়ারের শক্তি কিন্তু একটু ফ্রন্টে সামনে, হ্যাঁ ওইখানে। সো ওই দিন তো পুরাটাই ডিওমন্ডি গেম ছিল, মানে সব অ্যাটাক লেফট সাইড দিয়ে হইছে, ওই উইং থেকে বল ফেলতেছিল, তারপরে স্কোর হয়েছে। সো মানে ডিওমন্ডি আমার মোস্টলি এই জায়গাটা বলা হচ্ছে আরবি লিপজিগের একজন উদীয়মান খেলোয়াড় এবার তো প্রবলি, মানে এবার লিভারপুল বা কোনো একখানে যায় হয়তো শেষ হবে, মানে এই ট্রান্সফার উইন্ডো ডিওমন্ডে উইল বি ওয়ান অফ দ্য বিগেস্ট নেম। এখন কোট ডিভোয়ারের জন্য প্রবলেম হবে সেটা হচ্ছে নরওয়ে খুব মানে ডেডলি সুইফট অ্যাটাক করে, মানে এই যে ওডিগার্ড, হাল্যান্ড, সরলট কম্বিনেশন, এটা খুবই মানে ডেডলি ফাস্ট কম্বিনেশন, সেটার এগেনস্টে যদি মানে একটু এদিক সেদিক হলে কিন্তু গোল হয়ে যাবে। মানে আনলাইক যাদেরকে নিয়ে কথা বলতেছি, রবিন, নেদারল্যান্ড, ব্রাজিল, কানাডা, সাউথ আফ্রিকা, হালান্ড তো মিস করবে না, হালান্ড ও রেস্ট পেয়ে আছে, ও তেতে আছে, ও কিন্তু মিস করবে না, মানে বল পাইলেই নেদারল্যান্ড কিন্তু
আপনি যদি দেখেন কনভার্সন রেট যদি দেখেন শর্টেড গোল আর অ্যাটেম্পটেড গোল যদি দেখেন কনভার্সন রেটটা বেশি। হ্যাঁ নরওয়ে তাদের কনভার্সন রেট খুব ভালো এবং অন দা বলে তো পেনাল্টি বক্সের ভিতরে হাল্যান্ডের মতো ডেডলি প্লেয়ার আসলে ফ্রান্সের এমবাপ্পে আর ইয়ে ছাড়া অন্যরা নাই। সো এই জায়গাটায় আইভরি কোস্টকে ওই মিড থেকেই ব্লকটা করতে হবে, তিনজন সেন্ট্রাল মিড থেকে ব্লক করতে হবে এবং ডিফেন্সে ক্যাসি একটু বয়স হয়ে গেছে, ক্যাসিরও আসলে বয়স হয়ে গেছে। ওই স্পিডটা নাই যেটা নটিংহ্যাম ফরেস্টের সাঙ্গারে আছে, সো আর পেপে থাকবে স্ট্রাইকিং এ। হ্যাঁ এখানে আর নরওয়ের ডিফেন্সও একটু কিছুটা নড়বড়ে আছে, সেন্ট্রাল ডিফেন্সে কিছুটা। সেটা যদি মানে দিওমন্ডেদের কাটকানোটাও চ্যালেঞ্জ হবে। যদিও রায়ারসন ভালো খেলেছে বাট হি ইজ ইনজুর্ড। বাট হ্যাঁ এক্স্যাক্টলি, বাট আমি আসলে খুব চ্যালেঞ্জ দেখছি না। আই থিংক নরওয়ে উইল প্রিভেইল, নরওয়ে উইল গেট স্টেজ। আর এরপরে আর্জেন্টিনা এবং কেপ ভার্দে তো আসলে এটা একটা আপনি সারপ্রাইজ। বলেন, এটা ইউ টেল মি, আপনি আর্জেন্টিনা কেপ ভার্দেকে আসলে কি দেখতেছেন? না, আর্জেন্টিনা ডেফিনেটলি আগে থাকবে, কারণ কেপ ভার্দে তো একটা সারপ্রাইজ প্যাকেজ ছিল, আর আর্জেন্টিনা তো ওভারঅল মিডফিল্ডটাকে আপনার ডমিনেট করে খেলে। হ্যাঁ, ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো, পলকে আমরা ভেবেছিলাম যে মেজর লিগ সকারে গিয়েছেন, হয়তোবা তিনি ইউরোপিয়ান সার্কিটে যেভাবে খেলতেন, বাট অ্যাকচুয়ালি সে আমাদের ধারণাকে মানে একেবারে বদলে দিয়েই কিন্তু দুর্দান্তভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, লিঙ্ক প্যান হিসেবে কিন্তু কাজ করতেছেন মেসির পেছনে থেকে। হ্যাঁ, বাট আর্জেন্টিনা তো আসলে এনজো তো আছেনই। আপনাকে অনেস্টলি মনে হয় যে আর্জেন্টিনা সোফার মানে না, আই থিংক যে আর্জেন্টিনা কম্প্যাক্ট ফুটবল খেলছে কি মনে কম্প্যাক্ট হচ্ছে? ফুটবল যেটাই হোক, মানে তিনটা দল তার অত স্ট্রং না, সো তারা আস্তে আস্তেই কিন্তু অত আগাচ্ছে। স্ট্রং কই, কোন স্ট্রংই তো না হ্যাঁ, আসলে, আমার তো তো তাই মনে হয়। আর্জেন্টিনা নিশ্চয়ই তাদের সেরাটা কিন্তু এখনো দেখায়নি, দেখায় নাই। তারপরও মেসি গোল দিয়ে ফেলছে, সো এটা So কি এটা তাদের একটা এটা কি টু লেট হয়ে গেল নাকি? আবার কেপ ভার্দেও তো আসলে অত স্ট্রং না। সো আর্জেন্টিনা কি মানে আদৌ কোনো স্ট্রং টিমের সাথে খেলবে কিনা ওয়ার্ল্ড কাপ, এটা নিয়ে কিন্তু বিভিন্ন না, আলোচনা সেটা হচ্ছে। জানি না আসলে ফিফা কিভাবে আমি ব্রাজিল সাপোর্টার না, বাট জাস্ট কম্বিনেশন করেছে, পারমুটেশন কম্বিনেশন কি হয়ে জানি হয়ে গেছে আর কি ব্যাপারটা। আমরা দেখছি না আসলে আজকে আর্জেন্টিনা যদি ধরেন পর্তুগাল যদি গ্রুপ রানার আপ হয়ে যায়, তাহলে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালও ধরেন কলম্বিয়াকে পাবে হয়তো। কলম্বিয়াকে সো পাবে, so- মানে আমার আর্জেন্টিনাকে সরাসরি ফাইনাল খেলতে দেওয়া উচিত, মেসিকে কিছু গোল টোল দিয়ে দেবে। এনিওয়ে Anyway, জোকস অ্যাপার্ট, সো এখানে কি আর্জেন্টিনা জিতছেই তাহলে? না, আর্জেন্টিনা জিতছে, এটা মানে একদম স্টিপুলেটেড টাইমে জিতে যাবে আনডাউটেডলি। আনডাউটেডলি। দেখা যাক মেসি আরো কিছু রেকর্ড ভাঙতে পারে কিনা, বাট অন্য প্লেয়ারদেরও গোল দেওয়া উচিত। আমরা এটাই দেখছি যে হুলিয়ান আলভারেজকে নিয়ে একটা টানাটানি চলতেছে, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ সবকিছু মিলে টিলে ওকে মোটামুটি সাজাচ্ছে। আলমাদা এবং লাউতারো মার্টিনেজের গোল পাওয়া উচিত, গোল পাওয়া উচিত। মানে আর্জেন্টিনা, আমি এটাকে একটা গ্রিম সাইন হিসাবে দেখি যে মেসি আলভারেজ ছাড়া তো কেউ গোল আলভারেজই, দিচ্ছে না। so- আপনি যদি গোলগুলা দেখেন, মানে আলভারেজকে কিন্তু ওই দিনও পাস দিল, ওই শট আলভারেজ কেন মিস করছে কেউ বলতে পারে না। তারপর ওরা দাঁড়াই ছিল, এরপরে মেসি দৌড়ায় আসলো, দৌড়ায় এসে বল মানে মারলো, এগুলো নেক্সট রাউন্ডে দেখবে। তারপরে গোল হলো না, তারপর আবার মারলো, চারটা প্লেয়ারের মাঝখানে দিয়ে বল যারা লিঙ্ক প্লে আছে, লিঙ্ক প্লে নষ্ট করতে পারলে আর্জেন্টিনার এটা হয়তো নেক্সট রাউন্ডে দেখবে, এখনই সেই সম্ভাবনা বাট লেটস সি আমার, তবে গোল বন্যা হয়তো হবে না, বাট আর্জেন্টিনা উইল ডেফিনেটলি কাম অ্যারাউন্ড। আচ্ছা, এই দলগুলো কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গেছি, এই জন্য এগুলোকে আমরা হাইলাইট করলাম। এরপরে জার্মানি, প্যারাগুয়ে থাকবে। হ্যাঁ, তো জার্মানি প্যারাগুয়ে, হ্যাঁ 4-2-3-1 বা 3-2-5 এ খেলে, এবং ওরা ডাবল পিভটে কিন্তু আপনার পাওলোভিচ খুবই ভালোই খেলেছে আমি বলবো। জার্মানি তো প্যারাগুয়ে অথবা সমস্যা হবে না, কারণ প্যারাগুয়ে একটু ডিফেন্সিভ সাইডে। জার্মানিরও আসলে একটা স্ট্রাইকিং এর প্রবলেম হচ্ছে, মানে আলমিরন কিন্তু রেড কার্ড খেয়েছে, ও রেড কার্ড খেয়েছে একটা। হ্যাঁ, রেড কার্ড খেয়ে মনে ফেরত না, এটাতে মনে ফেরত আসবে খুব সম্ভবত। রেড কার্ডের খেলাটা আলমিরো এনসিসো ছাড়া ওই যে মুখ ঢেকে রাখার কথা বলার জন্য যে রেড কার্ডটা, ওইটা এক ম্যাচ সাসপেনশন, তো আলমিরন প্রবাবলি উইল কাম ব্যাক। আপনি বলতেছিলেন যে আর্জেন্টিনাকে নিয়ে ফিফা কোনো কিছু করছে কিনা। ও আচ্ছা, হ্যাঁ তো করতে আপনি পারে। দেখেন যে আলমিরনের যে রেড কার্ডটা আসলো মুখ থেকে, ওটা তো ফিফা আসলে ভিনিসিয়াসের জন্যই। ফিফা আসলে কি করতেছে, অনেক কিছু করতেছে আমার ধারণা। শেষ পর্যন্ত ইরান যদি টিকে থাকে তাহলে আসলে ওয়ার্ল্ড কাপটা খুব ভালো হবে, সেই আলোচনাটা আমরা আসবো। জার্মানির সম্বন্ধে একটা কথা হচ্ছে যে জার্মানি স্টিল টু গেট দেয়ার পারফেক্ট নাইন, মানে হাভার্টজ কিন্তু ওই প্রথম খেলায় কুরাসাওয়ের সাথে পেনাল্টি আর আরেকটা গোল ছাড়া ওর কিন্তু হচ্ছে না, হি ইজ নট ফায়ারিং। উনদাফকে নামতে আর মুসিয়ালা কিন্তু নামেই কিনা আমি জানি না, না নামছে, মুসিয়ালা খেলছে না, তার কি পারফরম্যান্স খুব বেশি যে একেবারে টপ নচ আসছে? না, টপ নচ আসে নাই, লং টার্ম ইনজুরির পরে ফেরত আসছে, সো সেই জায়গায় একটা সমস্যা এখনো আছে। বাট জার্মানিকে আসলে বাঁচায় রাখছে ওই দুইটা প্লেয়ার, পাভলোভিচ আর নেমচা, একদম। সো ওই জার্মানি খেলতে
চলতেছে ওই জায়গায়, মানে ওরা ওরা আসলে অ্যাবসোলুট সিডিএম বলতে যেটা বোঝায়, মানে ডিফেন্সিভলি দে আর ভেরি স্ট্রং। আপনি যদি দেখেন যতগুলা গোল হয়েছে এদের পাশ থেকে আসছে। নেমচা তো ওয়াজ, মানে আমি প্লেয়ারটাকে আগে দেখি নাই, বরুসিয়া ডর্টমুন্ড খুব বেশি দেখি নাই। সো ও মানে হি ওয়াজ ফ্যান্টাস্টিক। সো ও যেই ধরনের ফরওয়ার্ড পাসিং করতেছে, এটার যদি কনভার্সন রেট খুব ভালো হতো তাহলে আসলে একটা বড় সুযোগ হতো বলে আমাদের কাছে মনে হয়। অনেকটা সামির খেদিরার মতোই। হ্যাঁ, অনেকটা অনেকটা এখনো অনেক ইয়াং, অন্য দেশ থেকে আসা পরে জার্মানিতে অ্যাডাপ্ট করা। হ্যাঁ, সেটা একটা সুযোগ আছে। আচ্ছা, এরপরে স্পেন এবং এরপরের প্রতিদ্বন্দ্বী হতে পারে অস্ট্রিয়া বা আলজেরিয়া, যদি ওই ম্যাচটা আজকেই রাতে। আচ্ছা, আজকের খেলাটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। অস্ট্রিয়া আলজেরিয়া নিয়ে অনেক কথা হচ্ছে। আবার ওই যে গিহনের কেলেঙ্কারি বা গিজনের কেলেঙ্কারিতে তখন কিন্তু জার্মানি অস্ট্রিয়ার সাথে একটা পাতানো ম্যাচ খেলে আলজেরিয়াকে বাদ দিছিল। এখন সেই আলজেরিয়া আবার অস্ট্রিয়ার সাথে খেলতেছে। এখন এখানে অনেকে বলছে যে কেউ ইচ্ছে করেও হেরে যেতে পারে, যে টু অ্যাভয়েড হেরে হয়তো যাবে না, হেরে যাওয়াটা একটু রিস্কি হতে পারে। হেরে যাওয়ার সমস্যাটা হচ্ছে, হেরে যাওয়ার রিস্ক নিতে হলে তো আপনার ধরেন গোল এভারেজ আরো পিছায় যাবে। ইন দ্যাট কেস তখন কোরিয়া আর ইরান কোয়ালিফাই করে পয়েন্ট সমান, কিন্তু আলজেরিয়ার গোল ডিফারেন্স মাইনাস আছে। ওদের জন্য সবচেয়ে সেফ গেম হচ্ছে যে অস্ট্রেলিয়া আই থিংক ডিফেন্সিভলি খেলবে আজকে। অস্ট্রিয়া যদি ড্র করতে পারে তাহলে ভালো, এবং একটা সময়ের পরে যখন আলজেরিয়া যে টের পাবে যে জিততে পারতেছে না, তখন ও ড্রয়ের জন্য খেলবে। সো এই খেলাটা ড্র হয়ে গেলে 4 পয়েন্ট হইলে আসলে বোথ উইল কোয়ালিফাই। আলজেরিয়া উইল বিকাম দ্য থার্ড প্লেস, অস্ট্রিয়া উইল ফেস স্পেন ইন দ্য রাউন্ড অফ 32, যেটা নিয়ে আমরা আলাপ করতেছি। কিন্তু সেক্ষেত্রে মানে আমার ব্যক্তিগত মন খারাপের জায়গাটা হচ্ছে তখন সাউথ কোরিয়া, আমাদের এশিয়ার দুইটা দল, সাউথ কোরিয়া তখন মানে বাদ পড়ে আর কি, আমার মনে হচ্ছে সেটা। না, ইরানও কিন্তু ইনফ্যাক্ট ইরানও সে কি না, কারণ ওই কঙ্গো এবং বাকি যে খেলাগুলা হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করছে। ফ্রান্স এবং সুইডেন, আবারও কি গোলের মহোৎসব হবে সুইডেনের বিরুদ্ধে? সুইডেন তো একটা অদ্ভুত দল, ওরা এক খেলায় 5 গোল দিচ্ছে আর এক খেলায় 5 গোল খাচ্ছে। বাট জাপানের সাথে যেটা দেখলাম গতকাল, লাস্ট খেলা যেটা দেখলাম জাপানের সাথে হ্যাটট্রিক করলো ডেম্বেলে, হ্যাটট্রিক, হ্যাঁ মানে ওটা করেছে নরওয়ের সাথে, নরওয়ের সেকেন্ডের সাথে। আমি সুইডেনের কথা বলছি। জাপান সুইডেনের থার্ড খেলাতে এসে সুইডেনের মিডটা একটু স্টেবল হয়েছে, মানে ওর মিডটাকে দেখা যাচ্ছে, মানে এটাকে তো আয়েরি ছাড়া কাউকে দেখাই যাইতেছিল না, বাট ও আসলে এখন একটু এই লাস্ট খেলা দেখা গেছে ডিফেন্সে অনেক সিনিয়র প্লেয়ার, লিন্ডেলফরা বুড়ো হয়ে গেছে, স্পিড কম, বাট সেদিন মোটামুটি করছিল। সুইডেনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লাস্ট খেলাতে কোচের এই ট্যাকটিক্যাল সুইচিংটা ভালো। ও একেবারে ফ্রন্ট থ্রিতে এলেঙ্গা সহই না, এলেঙ্গা সহই স্টার্ট করেছে। হ্যাঁ, সো আইজাক এলেঙ্গা হিওকারেস, সেটা তো মানে ইয়োকারেস আর আইজাক তো নো ডাউট, এলেঙ্গাও ভালো। আইজাকের খেলায় কি আপনি হ্যাপি? ও গোল, মানে ওর বোধহয় হাইয়েস্ট অ্যাসিস্ট আছে, 3টা গোলে অ্যাসিস্ট করেছে। বাট ওর খেলায় হ্যাপির চেয়ে বড় কথা হচ্ছে আমার ধারণার পজিশনিং এর প্রবলেম হচ্ছে। মানে ও যেই জায়গায় ও যে অথরিটি নিয়ে নিউক্যাসলে খেলতো বা লিভারপুলে ইনজুরি ছাড়া যতটুকু খেলেছে, মানে এই জায়গাটা আমার ধারণা মানে এই 4-4-2 বা একটু মিসম্যাচ হচ্ছে। কারণ এই ইয়োকারেস তো আসলে ও ফিক্স প্লেয়ার না, ও কিন্তু মানে খুবই সুইচ ওভার, রাইট লেফট দুই সাইডে মুভ করে। সো আইজাক আসলে আমার ধারণা ওর রোলটা ঠিক বুঝতেছে না, যে ওর কাছে এমন কোনো বল কিন্তু আসে নাই যে ও মিস করছে। হ্যাঁ, বলও পাচ্ছে না। হ্যাঁ, বলও যে বরং ও যতটুকু পেয়েছে সেখান থেকে অ্যাসিস্ট করেছে। আমি খুব একটা ফ্রান্সের সাথে আসলে সব চিন্তা করে লাভ নাই, কারণ ফ্রান্সের সাথে যেটা হওয়ার সেটা হবেই। ফ্রান্স একমাত্র টিম এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যার ডিফেন্সও খুব ভালো খেলতেছে, ডিফেন্সে মানে ফ্যান্টাস্টিকলি ভালো খেলতেছে। কিন্তু আপনি কোনের কথা বলতে পারেন, সে ডিফেন্স এবং অ্যাটাকিং দুটোই কিন্তু দারুণ, খুবই ভালো খেলতেছে। উপাকামেনো ওয়াজ ভেরি সলিড। বরং আমার পছন্দের একটা খুব প্লেয়ার থিও হার্নান্দেজ, ওই আসলে ও যেই রকম ফ্ল্যামবয়েন্ট প্লেয়ার আর কি, ওর অ্যাটাকিং এ ওই অ্যাসিস্টের জায়গাটা, যেহেতু সে এখন সৌদি লিগে খেলছে, আগের মতো তো সেই বয়স হয়ে গেছে কিছুটা এগেইন, তারপরে ওয়ার্ল্ড কাপে তো আছে, সো এটা দেখতে পাচ্ছি। বাট ফ্রান্সের সাথে সুইডেনের একেবারে 200% খেলতে হবে। এখানে সুইডেনের আমি কোনো চান্সই দেখি না, তবে আবার গোল বন্যা হবে সেটাও দেখি না। আবার ফ্রান্সের একলিশ কিন্তু এখনো জায়গাই পাচ্ছেন না, ইজ ওয়ান কাইন্ড অফ প্লেমেকার। আমরা যেটা আশা করতে পারি খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে ফ্রান্স যদি ইসাক হিওকারেস এদের ম্যাজিকে যদি 1-2টা গোল সুইডেন করে ফেলতে পারে, তাহলে উই হ্যাভ এ গেম অন হ্যান্ড। তখন খেলাটা জমবে আর কি। তখন আবার সুইডেন যদি একটা কেপ ভার্দে টাইপের চেহারা নিয়ে ফেলতে পারে, তখন খেলাটা ইন্টারেস্টিং হবে। আচ্ছা, এরপরে আমরা আসবো স্বাগতিক মেক্সিকো, যার সঙ্গে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং ক্রোয়েশিয়া আসতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট মানে বাছাইয়ের জন্য, যে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো যদি উজবেকিস্তানকে হারাতে পারে। আবার উজবেকিস্তানও কিন্তু সেদিন খুব
পর্তুগালের সঙ্গে মানে অনেকগুলো গোল খেলেও ভালো প্রেসিং করেছে। হ্যাঁ, এই শোটা যখন আবার ক্রোয়েশিয়া এবং এই শোটা যখন এয়ার হচ্ছে তখন তো ধরেন এগুলা মীমাংসিত প্রশ্ন। তারপরও না, তারপর আমরা যেহেতু প্রেডিকশন করি, যেহেতু আপনি প্রেডিকশন, ক্রোয়েশিয়া এবং ঘানার মধ্যে কিন্তু একটা ভালো ব্যাটল হবে। হ্যাঁ, আমার ধারণা কঙ্গো যাবে। মানে এই কথা যখন করতেছি, তো এটা এয়ার হবে হচ্ছে যখন, তখন দর্শকরা দেখতে পাচ্ছেন। আই থিংক কঙ্গো ইজ দেয়ার, কঙ্গো ইজ দেয়ার বিকজ উজবেকিস্তান, উইথ অল ডিউ রেসপেক্ট, মানে একটা গোল 8টা কনসিড এন্ড দেন, বাট পর্তুগালের সাথে একটু চেষ্টা করতেছিল এবং সুপার একটা গোলও দিছিল। ফাউলের জন্য গোলটা বাতিল হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট গোল হতে পারতো এই গোলটা। বাট উজবেকিস্তানের মানে ডিফেন্স ইজ হরিবল। হারানোর কিছু নাই, ও খেলে যাবে, সর্বস্ব উজাড় করে খেলবে। বাট কঙ্গোর মানে হারানোর কিছু নাই, খেলবে, এটা ঠিক আছে, কিন্তু কঙ্গো উইল বি ভেরি কশাস আই থিংক। এবং ওদের কঙ্গোর আসলে প্লেয়ার আছে, মানে এটা খালি যে উইসা একা খেলতেছে তা না, কঙ্গো আসলে ভালো। মানে আপনি যদি দেখেন যে ডিফেন্স কিন্তু খুবই ভালো খেলছে, মানে ওয়ান বিসাকা বা মানে সেন্ট্রাল ডিফেন্ডার যিনি খেলছেন, মানে তুরস্কের মতো না যে লাইন ব্রেক করে খেলে নাই, লাইন ব্রেক করে খেলে নাই। কঙ্গো হ্যাড এ ভেরি মানে ফরম্যাটিভ। আই থিংক মেক্সিকোর সাথে কঙ্গোর খেলাটা খুব ইন্টারেস্টিং হইতে পারে। মেক্সিকো অবশ্যই একটু স্বাগতিক দর্শকদের ওই সুবিধাগুলো পাবে, এবং মেক্সিকোরও আর্জেন্টিনার পরে আই উইল টেল ইউ দে আর দ্য সেকেন্ড টিম আসলে, যাদেরকে আসলে খুব একটা কঠিন খেলা টেলা খেলতে হয় নাই। মানে চেকিয়া তো আগের মতো নাই, এবং ওদের কোর স্ট্রাইকার ইনজুর্ড হয়ে গেছে সেকেন্ড খেলায়। সো ও আসলে একটা দক্ষিণ আফ্রিকা তো একদম বাজে শুরু, দক্ষিণ আফ্রিকা শুরু করছে বাজে কাজে। মেক্সিকো কিন্তু পুরা ফার্স্ট রাউন্ড খেলে যাওয়ার পরে কিন্তু হঠাৎ করে একটা মানে, কিন্তু মেক্সিকো তো আসলে এরকমই বড় জোর, ওরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায়। আমি এই খেলাটার জন্য বলছি, 70-86 আমরা দেখেছি, মানে কোয়ার্টার ফাইনাল পর্যন্তই তাদের দৌড়। হ্যাঁ, মানে ওই যে কনস্পিরেসি থিওরিটাই হচ্ছে এটা, যে আর্জেন্টিনা তো আছেই, আর 3টা স্বাগতিক দলই আসলে অ্যাটলিস্ট রাউন্ড অফ 16 পর্যন্ত যাবে, এটাই গল্প হচ্ছে বিভিন্ন জায়গায়, আমি জানি না, দিস আর কনস্পিরেসি থিওরি। বাট আমার কাছে যেটা মনে হয় যে মেক্সিকো কঙ্গো কিন্তু মানে আমাদের আমরা সারপ্রাইজ মোটেও হব না ইফ দে বিট মেক্সিকো এন্ড প্রোগ্রেস ফর দ্য রাউন্ড অফ 16। আমরা 98-এ দেখেছিলাম যে প্যারাগুয়ে স্বাগতিক ফ্রান্সকে কিন্তু একেবারে এক্সট্রা টাইম পর্যন্ত নিয়ে গেল, এবং পরে গোল্ডেন গোলে লরেন ব্লার হেডের একটা গোলে এরকম কিছু হতে পারে। আচ্ছা, এরপর বেলজিয়ামের সঙ্গে কি আসতে পারে সানা ভাই? বেলজিয়ামের সাথে ভালোই খেললো, 5টি গোল দিল। বেলজিয়ামের গ্রুপে এখানে আপনি বলছিলেন যে ইরান বা সাউথ কোরিয়া কি চান্স আছে? এই দুইটার মধ্যে ওরা মাত্র 3 পয়েন্ট নিয়ে মানে দোদুল্যমান অবস্থায় আছে এখন। অ্যাজ থিংস স্ট্যান্ডস আমার মনে হচ্ছে যে ইরান আর সাউথ কোরিয়ার দুইটা যাবে না, একটা যাবে, এবং সাউথ কোরিয়ার বাদ পড়ার সম্ভাবনা অনেক বেশি। যদি কঙ্গো ডিফারেন্সে কম, গোল ডিফারেন্সে কম, -1 এর মধ্যে দাঁড়িয়ে আছে। সো সেনেগাল কোয়ালিফাই করবেই 3 পয়েন্ট হওয়ার সাথে, সেনেগাল ইজ থ্রু। কিন্তু বেলজিয়াম ইরান তো গ্রুপ পর্যায়ে একবার খেললো না, তাহলে ইরানের সাথে আর হচ্ছে না, তাহলে আসলে হয় সাউথ কোরিয়ার সাথে হবে বা অন্য কারোর সাথে হবে। তো সাউথ কোরিয়া যদি শেষ পর্যন্ত টিকে যায়, এবং মানে আই এম রুটিং ফর সাউথ কোরিয়া একটু আনএক্সপেক্টেডলি বাদ পড়ে গেল, ওরা যে দুর্দান্ত এখনো পড়ে নাই, আমরা জানি না এখন, এটা চলতে চলতে বাদ পড়েছে না। বাট যদি সাউথ কোরিয়া টিকে যায় কোনো কারণে, তাহলে কিন্তু বেলজিয়ামের সাথে ওরা একটা কঠিন একটা ফাইট দিবে। ভাই সুইজারল্যান্ড এবং সেনেগাল, এটা তো এস দিয়ে, হ্যাঁ সুইজারল্যান্ড এরাও কিন্তু সমশক্তির টিম। আগে সেনেগালকে নিয়ে বলি, সেনেগাল তো মানে ওই যে মাঠের খেলার আফ্রিকান চ্যাম্পিয়ন, পরে না আফগান মরক্কোকে ট্রফি দিয়ে দিছে। সেনেগালের জন্য আসলে খুব হরিবল একটা ওয়ার্ল্ড কাপ চলতেছিল। মানে সেনেগাল, আপনার যদি মনে থাকে ফ্রান্সের সাথে ফার্স্ট হাফটা কিন্তু সেনেগাল সেই রকম, মানে জ্যাকসনের শট হাতে লাগার পরে বারে লাগছে, তারপরে ওদের আরেকটা প্লেয়ার একদম গোলের সামনে থেকে বল উপর দিয়ে মেরে দিছে, নালে ফার্স্ট হাফেই সেনেগাল আসলে অলমোস্ট 2 গোল লিড নিয়ে ফেলতো। তারপরে তো আফটার দ্য ব্রেক ফ্রান্স 60 মিনিটের পরে, হ্যাঁ মানে তারপরে ওলিসি, এমবাপ্পে একদম দে ওয়ার ফায়ারিং লাইক অল ডিরেকশনস। অ্যান্ড সেনেগাল সেকেন্ড খেলাটা কিন্তু নরওয়ের সাথে কিন্তু ওদের বল পজিশন, ওদের মানে অফেন্সিভ অ্যাপ্রোচ, এগুলা কিন্তু ওয়ে বেটার। বাট ওই যে হাল্যান্ড 3-2 গোলের ডিফারেন্স, ওই হাল্যান্ড মানে ওই যে নেল বাইটিং, মানে বক্সের ভিতরে 4টা বিগ চান্স, 3টা গোল হয়ে গেছে। তো এন্ড দেন এইরকম একটা প্রেসারে মানে সেনেগালের তো ইরাকের উপরে চড়াও হওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না, এবং একদম রাইটফুলি চড়াও হয়ে 5 গোল মানে 6-7টা গোলও হইতে পারতো। সো সেনেগাল অ্যাকচুয়ালি দে আর অন দ্য মোমেন্টাম,
তারা খুব রাইট টাইমে সুইজারল্যান্ড একটু ইনকনসিস্টেন্ট, মানে তাপমাত্রার ব্যাপার থাকতে পারে, পাকিস্তানের মতো দেখা যায় কারোর সঙ্গে ভালো খেলে কারোর সঙ্গে ভালো দুই খেলে নম্বর যায়। হচ্ছে সুইজারল্যান্ড আসলে ফিজিক্যাল টিমের এগেইনস্টে কেমন করবে এটা আসলে আমাদের দেখা বড় হয় নাই। পরীক্ষা, এটা একটা বড় পরীক্ষা। ওদের বেশিরভাগ ওই একটু ক্রোয়েশিয়া টাইপের প্রবলেম হচ্ছে যে অনেকদিন শাকেরি চলে যাওয়ার পরে এখন জাকা ধরেন আছে। জাকা খেলতেছে, জাকাও কিন্তু বয়স হয়ে স্পিড গেছে, নাই, speed হি ইজ এ কমে ভেরি সলিড player। অ্যান্ড ট্যালেন্টেড টেকনিক্যাল প্লেয়ার, কিন্তু ওই স্পিড নাই। মানে যখন এদের সাথে দৌড়াদৌড়ি করতে হবে তখন আসলে ওকে ওই জায়গাটাতে ওকে ওর বড় ধরনের সমস্যা হইতে পারে। আর মানে কিন্তু এখন আপ ডাউন করে খেলছে, আপ ডাউন করে খেলতেছে, ডিফেন্সে এখনো রড্রিগেজ, আকেনচি, মানে এই জায়গাগুলোতে সুইজারল্যান্ডকে একটু ইনকনসিস্টেন্ট মনে হচ্ছে। সো আর প্লাস মোমেন্টাম একটা বড় আছে। সেনেগাল যে মোমেন্টাম, সেনেগালে কিন্তু উইংটা ভালো, দুই সাইডের উইং কিন্তু খুব দুইটা গতিশীল। ভালো ফিনিশার প্লেয়ার আছে, মানে জ্যাকসন, মানে অল দিজ আর সার, সো দে আর লাইক ইসমাইলা সার, সো দে আর লাইক এনিথিং, এবং সবাই কিন্তু গোল করতেছে, এভরিবডি অন ফর্ম। সো রাইট টাইমে তারা ফর্মে এসেছে, এবং সেনেগাল এই খেলাটা জিতলে তারা অনেক দূর যাবে বলে মনে হয় আমার কাছে। আমরাও আশা করছি সেনেগাল আরো এগিয়ে যাবে। এরপর আসবে আর দুটো টিম আছে, ইংল্যান্ড এবং পর্তুগাল। ইংল্যান্ড খেলতে পারে আলজেরিয়া বা অস্ট্রেলিয়া, আমরা কিছুক্ষণ আগে বললাম যে জেট হার্ট হবে আর কি। ইংল্যান্ডের জন্য এটা ইজি গেম, মানে ইংল্যান্ড তো রাউন্ড অফ 32 নিয়ে কথা বলতেছি, ফায়ারিং পাওয়ার আছে, রাউন্ড অফ 32 নিয়ে কথা বলতেছি না, এগুলাতে ইংল্যান্ড জিতবেই আর কি, এগুলা জিতবে, ইট ইজ কামিং হোম টোম এসব বলবে, তারপরে আর হোমে কাপ যাবে না। সো ইংল্যান্ডকে নিয়ে অত বড় ডিসকাশন না, আমরা হচ্ছে এই দলগুলো যে তাহলে একটা ইন্টেন্স কম্পিটিশন হবে। হ্যাঁ, ইংল্যান্ডের শত্রু তো ইংল্যান্ড নিজেই আসলে, মানে ধরেন ওই যে কোন এক, কিন্তু তারপর এই দলটা কিন্তু অনেক মেধাবী, যে বুকো কোনো সাকা, সন্দেহ নাই, সবসময় এটা তো গর্ডন। এবার না প্রতিবারই, মানে ওরা আসলে কেন জিততে পারে না এটা আসলে কেউ বলতে পারে না। ওই কোন এক ওঝা বলেছেন উনি ব্ল্যাক ম্যাজিক করেছেন দেখে হ্যারিকেন মিস করেছেন, বাট অনেস্টলি ওই দিন ঘানার সেই ওজা সাথে তো বললো এখন ইংল্যান্ডের ফেভারে উনি কাজ করবে। কাজ করবে, দেখা কিন্তু কিন্তু আবার পরে বলেছে পর্তুগাল চ্যাম্পিয়ন হবে, তো ওজাররা যেভাবে বলে আর কি। এখন যেটা হয়েছে ওই দিন ঘানার সাথে আপনার যেই লেভেলের মানে মিস করছে ইংল্যান্ড, এটা খুবই আনবিলিভেবল, এইটা রিপিট করলে বিপদ হইতে পারে। এবং আমার ধারণা সাকা স্টার্টিং না করা পর্যন্ত ইংল্যান্ড আসলে রিদমে আসতেছে না, মানে দেয়ার আর সামথিং উই ডোন্ট নো, মানে সাকার হয়তো কোনো একটা প্রোফাউন্ড ইনজুরি এখনো পুরোপুরি, সো মানে আই এম শিওর টুখেল খুব বেশি রিস্ক নিতে চাচ্ছে না জিনিসটা নিয়ে। সো সাকা আসতেছে, কিন্তু মুসিয়ালার মতো এই জায়গায় একটু মুসিয়ালা তো স্টার্ট করতেছে, মুসিয়ালা স্টার্টিং হয়তো পুরো রিদমে নাই। হ্যাঁ, সাকাকে কিন্তু খুব কেয়ারফুলি ইউজ করা হচ্ছে। সো সাকা যখন মানে ও যখন আসে ওই তখন খেলার আসলে খুব বেশি সময় থাকে না, এটা একটা প্রবলেম হচ্ছে আমার ধারণা। হি নিড টু স্টার্ট। আর বাম দিকে রাশফোর্ডও আসতেছে আসলে একটা চেঞ্জ হিসাবে। সো মানে গর্ডনের ব্যাপারটা ওভার হাইপ কিনা জানি না, মানে বার্সেলোনা কিনে ফেলছে নরবার, আমার কাছে ওকে মানে নো ডাউট ওয়ান কাইন্ড অফ স্ট্রাইকার আসলে, হ্যাঁ, মানে নো ডাউট হি ইজ এ মানে ভেরি ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু যে রকমের ওভার হাইপ হচ্ছে টুখেল আসলে তার চেয়ে কিন্তু মাইনু অনেক বেশি ইউটিলিটি প্লেয়ার। মাইনু তো আসলে খেলবে মিডে, মানে মাইনুকে নামতে হইলে আসলে ডেকলান রাইস বা এলিয়ট অ্যান্ডারসনের যে কোনো একজনকে আইদার ইনজুর্ড হইতে হবে নাহলে খারাপ খেলতে হবে, আদারওয়াইজ টেন্স ম্যাচে মাইনুকে এগুলো আমরা পরবর্তী রাউন্ডে দেখব এই ধরনের পরবর্তীটা। হ্যাঁ, এইটাই, যদি কারণ সম্মেলন ঘটাতে পারে ইংল্যান্ড তো আরো কিছু তো যাবে। সো যেতে যেতে প্লেয়ারদের আসলে প্লেয়াররা ফ্যাটিক হবে, এক্সস্টেড হবে। সো তখন আবার ওই সময় আবার ওই যে ধরেন এক্সট্রা টাইমে খেলা হচ্ছে, হ্যাঁ ওই সময়টা মাইনুদেরকে লাগতে পারে। বাট আমার প্রবলেম দুইটা ইংল্যান্ডের। এক নম্বর হচ্ছে যে ওর ডান দিক কাজ করতেছে না একেবারে, মানে মাদুয়েকে ইজ নট at all that player whatsoever to have any sort of penetration, doesn't matter ও আর্সেনালে কি খেলছে, এই ওয়ার্ল্ড কাপে আসলে ভালো দলের সাথে হবে না, ওখানে সাকাকে আসলে লাগবেই। আর বাম দিকে আমি মানে আই থিংক রাশফোর্ডকে স্টার্ট করানো উচিত। থ্যাংক ইউ। সর্বশেষে আমরা আসবো পর্তুগাল এবং ইকুয়েডর নিয়ে, আপনার কি ভাবনা? আচ্ছা, এইটা আগে পর্তুগালকে নিয়ে বলি। পর্তুগাল ইকুয়েডর আসলে খেলতেছে কিনা এগেইন এই শো যখন এয়ার হবে, কারণ আজকের খেলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কলম্বিয়ার সাথে, এবং পর্তুগাল যে কাহিনী কঙ্গোর সাথে ঘটায় রাখছে আর কি। সো আজকে যদি ড্র করে তাহলে তো আসলে কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন, কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হইলে কিন্তু এই বাংলাদেশ সহ সারা বিশ্বের মানে এই যে যেই স্বপ্ন মেসি রোনাল্ডো, এটা কিন্তু আজকে রাতেই শেষ। এটা কিন্তু এই যেই বলতেছি যে আজকে এই শো এয়ার হতেই কিন্তু মানে বোঝা যাবে তখন পরবর্তীতে ওই দলটার মানে মেসি রোনাল্ডোর মানে এইটা তো সবচেয়ে হাইপড আপ, মানে গ্লোবালি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার পর্তুগাল খেলবে, এটাই তো গল্পটা। সো আজকে রাতে পর্তুগালকে আসলে জিততে হবেই
না জিতে তাহলে আর কোনো আশা নেই এবং পুরা ফিক্সচারের ধরনই চেঞ্জ হয়ে যাবে এবং আর্জেন্টিনার জন্য তখন আরো ইজি হয়ে যাবে আর কি, মানে যদি কেপ ভার্দের সাথে না হেরে বসে। সো রোনাল্ডো আজকে আমার পর্তুগালকে নিয়ে আমি ওদের রাউন্ড অফ 32 নিয়ে আসলে কলম্বিয়া আবার কিন্তু নেইমারকে যেভাবে ইনজুর করেছিল 14 সালে এরকম কিছু ঘটায় কিনা, বাট আমার একটু যেটা rough মনে team। হয় রবার্টো মার্টিনেজের আসলে মানে সে তো কল নেয়, তাকে একটু সাহসী কোচের জায়গায় আসতে হবে, মানে মানে অনেস্টলি মানে অনেকে বলছে বেলজিয়ামের সোনালী প্রজন্ম কিছুটা ধ্বংস করেছেন, এখন কি পর্তুগালকে করবেন কিনা মার্টিনেজ? বেলজিয়ামের সোনালী প্রজন্ম মাঠে ওইভাবে সোনালী প্রজন্মের মতো খেলে নাই, আর পর্তুগালের এই প্রজন্মকে তো আসলে খেলতে আপনি দেখেন পর্তুগালের 2টা খেলা হয়ে গেছে, আপনি ভিটিনহা আর জো নেভেসকে কি মাঠে দেখছেন মানে ঠিকঠাক মতো কিছু মনে করতে পারছেন ওদের কোনো বিগ চান্স ক্রিয়েট করছে? 2টা ভিটিনা 2টা কাটব্যাক করছে, নেভেসও পাস দিছিল, রোনাল্ডো বাইরে মেরে দিছে বল। আসলে সমস্যাটা কিন্তু কেমিস্ট্রি নাকি? না, নট কেমিস্ট্রি ইজ পারফেক্টলি ফাইন, মানে পর্তুগাল একটা ফরম্যাটে খেলতেছে, মানে আপনি যদি পিএসজিতে দেখেন বা ব্রুনো যেভাবে ইউনাইটেডে অপারেট করে, এরা কিন্তু মিড থেকে বল মানে খুব তাড়াতাড়ি ফাস্ট ট্রানজিশনাল পায়ে বল রাখেই না, দেখবেন মনে হচ্ছে যে এরকম নতুন একটা 3টা জিনিস আঁকাচ্ছে, এই যে খুব কুইক পাস বল দিতে দিতে খেলে, এটা কিন্তু মানে পিএসজি কেন এত ভালো, ওয়াই ভিটিনা এবং জো নেভেস ওদের সাথে খেলাটাই ডিফিকাল্ট, ওর পিছে পিছে বলের পিছে পিছে দৌড়াইতে হবে। পৃথিবী রান মিউনিককেও কিন্তু ওরা ট্রিটমেন্টটা দিছে, ওই একই ভিটিনা এবং একই নেভেস ন্যাশনাল টিমে কাজ করতেছে না, কেন করতেছে না? বিকজ দে হ্যাভ ওদের আপনার একটা শো থেকেই আপনি বলতেছিলেন এই কথাটা যে ওদের কিন্তু ওয়ার্ল্ডের মানে অন্য সব টিমে কিন্তু এই রিসোর্স নাই, মানে নুনো মেন্ডেস আর ক্যান্সেলো মানে দা টু মোস্ট ব্রিলিয়ান্ট, নুনো মেন্ডেস তো আউট অফ দ্য ওয়ার্ল্ড। সো পর্তুগাল আসলে প্রত্যেক খেলাতেই যেটা করতেছে একটা ছক যে এইটা যেহেতু খুব ভালো আর মিডটা তো ক্যারি করতে পারে, মানে ওর খেলাটা খেলতেছে না কিন্তু ক্যারি করে, ওর উপর দিয়ে বলটা চলে যায় এবং কেউ নিতে পারে না। সো ওরা করে কি ঠেলে উইংয়ে বল নেয়, ওইখান থেকে রোনাল্ডোর কাছে ফেলে এবং গোল হয়, ওখানেই খেলাটা আমি নষ্ট বলতে চাই না কিন্তু এটাই হচ্ছে ডাইমেনশন, এই ডাইমেনশন শক্তপোক্ত দলের সাথে কাজ নাও করতে পারে। নুনো মেন্ডেসকে আটকাতে না পারলে ফাউল করবে, ধাক্কা দিয়ে ফেলাই দিবে, বল অন্যদিকে পাঠাই দিবে। সো আপনার যদি সাপ্লাই লাইন কেটেতে তখন তো আসলে আপনি খেলতে পারবেন না। সো পর্তুগালকে এবং কলম্বিয়া টাইপের ফিজিক্যাল টিম এরা কিন্তু আজকেই কিন্তু বোঝা যাবে যে ও আসলে কি করতেছে এবং ইন গেম ম্যানেজমেন্ট। আমি আগের শোতেও বলছি, র্যাবিট হোলের অন্য শোতে এটা নিয়ে অনেক কথাবার্তা হইতেছে, অন্য প্রায় সব শোতে, সেটা হচ্ছে যে কোচটা ভালো কিনা সেটা স্ট্র্যাটেজি এটা ওইটা কারে খেলাবো স্টার্টিং এর বাইরেও ইন গেম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। খেলার মাঝখানে আপনি খেলা দেখে কত তাড়াতাড়ি কুইক ডিসিশন চেঞ্জ করতেছে। সো রবার্টো মার্টিনেজকে আমার মানে এই জায়গাটায় যতজনকে নিয়ে আমরা কথা বলতেছি, টুখেল, নাইগেলসম্যান, এদের যে মানে ও অনেক পিছায়, ও কেমন জানি একটা মুখস্থ বই নিয়ে বসে থাকে, থটস নিয়ে বসে থাকে, 60 মিনিট হলে গঞ্জালো রামোসকে নামাবো, অমুক হইলে নেভেসকে বসাবো, তো এইটা হচ্ছে না। আজকেই বোঝা যাবে, আজকে একটা মেন্টাল ডিসরাপশন। আর জিতে গেলে তো আর সমস্যা নাই, ইকুয়েডরের সাথে আজকে জিতলে ইকুয়েডরের সাথেও জিতবে, মানে যেহেতু আমরা রাউন্ড অফ 32 নিয়ে কথা বলতেছি তখন কনফিডেন্স চলে আসবে। বাট ইকুয়েডর কিন্তু আজকে জার্মানির সঙ্গে ভালোই খেলেছে গতকাল, হ্যাঁ খুবই ভালো খেলেছে, ভালো খেলেছে। বাট পর্তুগাল মানে ইকুয়েডর কিন্তু আপনার ওদের নেমেসিস কোয়ালিফাইং রাউন্ডে সেকেন্ড ছিল, মানে পর্তুগাল যদি আজকে জিততে পারে তাহলে তার আর্জেন্টিনা পর্যন্ত তো যাবেই, এন্ড আই থিংক দে উইল গো অল দ্য ওয়ে। না, আপনি তাহলে দেখবেন রাউন্ড অফ 32 তে ইকুয়েডরও কিন্তু পর্তুগালকে ভালোই ভোগাবে, আমার তাই মনে হয়। ভোগানো উচিত, বাট মানে আমি এভাবে বলা ঠিক হচ্ছে না কারণ আমার কাছে কোনো তথ্য প্রমাণ নাই, বাট এটা আমার সিক্স সেন্স বলছে যে পর্তুগাল যদি আজকের খেলায় কলম্বিয়াকে হারাইতে পারে দে উইল গো অল দ্য ওয়ে, মানে অ্যাট লিস্ট ফাইনাল, এটা শিওর, মানে তখন আসলে আর পারবে না। দেখা যাক রোমান ভাইয়ের ভবিষ্যৎবাণী ঠিক হয় কিনা। ঠিক আছে, আর মানে মোটামুটি 60% খেলা কিন্তু শেষ হয়ে গেল দেখতে দেখতে, 104টা খেলার মধ্যে মানে 60টার উপরে খেলা শেষ হয়ে গেছে। সো ওয়ার্ল্ড কাপ ফিফা সবসময় অ্যামেজিং হয়, এবারও হচ্ছে। এখন দেখা যাক যে মানে আমাদের পছন্দের দলগুলা ঠিকঠাক মতো থাকে কি। তবে শেষ একটি কোশ্চেন করে আজকের আমাদের এই প্রোগ্রামটা শেষ করব। তরুণদের মধ্যে আপনি কাদেরকে এই পর্যন্ত দেখলেন বেশ ভালো খেলেছে, বা ইয়াং প্লেয়ারদের মধ্যে? তরুণদের মধ্যে যে আচ্ছা, ইয়াং বলতে আমি বয়সের দিকে না যাই, মানে 24-25 বা এই রেঞ্জের মধ্যে, মানে আমি আসলে একটু অন্যভাবে দেখতেছি। যেমন খুব ভালো ইয়াং প্রসপেক্ট যাদেরকে দেখা তারা আসলে ঠিকমতো ফ্রেন্ড, যেমন এন্ড্রিক
ফর এক্সাম্পল এনরিক সুযোগই পাচ্ছে না। সুযোগই পাচ্ছে না, একটা গোল দিছিল বেচারা, মানে খুব স্লাইটলি ইয়ের জন্য বারে এটা ক্যান্সেল হয়ে গেছে। সো ওকে দেখার খুব ইচ্ছা ছিল। প্রথম খেলাতে আয়েরি ওয়াজ ফ্যান্টাস্টিক ফর দুটো গোল করেছে। ও দুটা গোল করছে। প্রথম গোলটা অসাধারণ, বল কন্ট্রোলিং মারাত্মক। আর আপনার ফেভারিট প্লেয়ার বুয়াদ্দি, আমি যদি এখন পর্যন্ত বলি, মানে যদি আপনি ইয়াং যেহেতু বলছেন, ওই ক্যাটাগরিতে হচ্ছে কনসিস্টেন্ট কিন্তু কেউ খেলে এখন নাই, পর্যন্ত আসেনি। এখন বুয়াদ্দি পর্যন্ত এগিয়ে আসে নাই। আছে। মানে বুয়াদ্দি ওয়াজ, এই যে 4-2 গোলে যে লাস্ট খেলাটা হলো হাইতির সাথে, এবার হাইতি কিন্তু ওয়াজ ফাইটিং, খেলা কিন্তু ওই ধরে রাখছে শেষ পর্যন্ত। সো ও খুবই ভালো খেলতেছে। আর এই ছাড়া মানে আরো আছে, মানে নেমচাকে বয়সের দিক থেকে ইয়াং বলতে পারতেছি না খুব একটা, বাট ওরাও খেলতেছে। 27 বের বাট আমার মনে হচ্ছে যে উই ক্যান নেম অফকোর্স বুয়াদি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রসপেক্ট ইন ওয়ার্ল্ড ফুটবল। ধন্যবাদ রুমেল ভাই, এবং দর্শককেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরবর্তী শোতেও আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।